সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ভার্ব এন্ড এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এন্ড এগ্রিমেন্ট প্রতিটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আপনি যদি কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকেন তাহলে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি অনার্সের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট হন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ডিগ্রির তৃতীয় বর্ষের স্টুডেন্ট হন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ভার্ব, সাবজেক্ট এন্ড এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব এন্ড এগ্রিমেন্ট এটা গুরুত্বপূর্ণ একটি টপিকস সব ধরনের পরীক্ষার জন্য। এবং আপনি যদি হ্যান্ড রাইটিং এ এক্সপার্ট হতে চান তাহলে কিন্তু আপনাকে ভালো করে সাবজেক্ট, ভার্ব এন্ড এগ্রিমেন্ট আয়ত্তে নিয়ে আসতে হবে। আপনি যদি সাবজেক্ট, ভার্ব এন্ড এগ্রিমেন্ট যদি না পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হ্যান্ড রাইটিং এ এক্সপার্ট হতে পারবেন না, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে। তো আপনার গ্রামাটিক্যাল মিস্টেকটাকে সমস্যা সমাধান করার জন্য আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব এন্ড এগ্রিমেন্ট। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো সুতরাং হচ্ছে আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। আর আমাদের ক্লাসটা হচ্ছে একটু বড় হবে, আজকে অনেকটা সময় নিয়ে ক্লাসটা হবে কারণ অনেক বড় একটা টপিকস। আমরা চেষ্টা করবো যে এক ক্লাসের মধ্যে টপিকসটাকে শেষ করার জন্য। তাহলে আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব এন্ড এগ্রিমেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আপনাদের যাদের এখনো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্বস নিয়ে সমস্যা আছে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, তারা আমাদের চ্যানেলের মধ্যে একটি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব এই এই সংক্রান্ত একটি ক্লাস আছে, আপনারা এটা দেখে আসবেন। তাহলে আপনাদের সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে সমস্যা হবে না। ওকে, চলুন শুরু করা যাক। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট, ভার্ব এন্ড এগ্রিমেন্ট। আমরা সাবজেক্ট, ভার্ব এন্ড এগ্রিমেন্ট নিয়ে এখন কথা শুরু করব। প্রথমত হচ্ছে এখানে আমরা যদি 1 নাম্বার সূত্রটা খেয়াল করি, এখানে দেখেন এন্ড দ্বারা যদি দুইটি নাউন প্রোনাউন যুক্ত করা হয়, এন্ড এর পরে খেয়াল করেন, এন্ড দ্বারা দুইটি নাউন অথবা দুইটি প্রোনাউনকে যদি যুক্ত করা হলে এদের পরের যে ভার্বটা থাকবে সেটাকে আমরা প্লুরাল ব্যবহার করার চেষ্টা করব। যেমন আমরা যদি এখানে একটু খেয়াল করি, যেমন লেখা আছে এখানে হি লেখা আছে, তারপরে হচ্ছে আই লেখা আছে, তার মানে এখানে দুইটা প্রোনাউনকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে। তার মানে হচ্ছে এর পরে যে ভার্বটা আপনি ব্যবহার করবেন সেই ভার্বটা অবশ্যই আপনি প্লুরাল ফর্মে ব্যবহার করবেন, এখানে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করলে হবে না। দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কি, আমাদের দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে দায়ের পরে যদি নাউন থাকে, এরপরে যদি এন্ড থাকে, এরপরে যদি আবার নাউন থাকে, এরপর আরো অনেক ধরনের লেখা থাকতেও পারে। যদি স্ট্রাকচারটা এভাবে মেক করা হয় তখন আপনি কি করবেন, আপনি যে ভার্বটা এখানে ব্যবহার করবেন সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ব্যবহার করবেন। দেখেন এইটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমি আবার এটাকে একটু আবার আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে দা থাকবে, এরপরে নাউন থাকবে, এরপরে আবার এন্ড থাকবে, এরপরে নাউন থাকবে। যখন এইভাবে স্ট্রাকচারটা মেক হবে এইগুলোর পরে যখন আপনি ভার্বটা ব্যবহার করবেন তখন অবশ্যই আপনাকে সিঙ্গুলার ভার্বটা ব্যবহার করতে হবে। আপনি এখানে সিঙ্গুলার ভার্বটি ব্যবহার করেন। যেমন আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা এখানে একটা এক্সাম খেয়াল করব। এখানে একটা এক্সাম্পল আছে, এই যে এই দেখেন দা আছে, তারপরে হেডমাস্টার আছে, এখানে একটা নাউন আছে, এরপরে এন্ড আছে, এরপরে হচ্ছে সেক্রেটারি, আবার কি আছে, নাউন আছে। তার মানে আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে। এখন দা বসার কথা ছিল বসছে, নাউন বসার কথা ছিল বসছে, এন্ড বসার কথা ছিল বসছে, তারপর হচ্ছে আবার নাউন বসার কথা ছিল বসছে। এরপরে আমরা যে ভার্বটা ব্যবহার করব ওই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। দেখেন খেয়াল করেন এখানে, এই দেখেন এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজটাকে এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে হচ্ছে আমরা নিচে চলে আসি। আমরা যদি 3 নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করি, যে প্রথমে দা দেয়া আছে, তারপর হচ্ছে নাউন দেয়া আছে, এরপরে এন্ড, আবার দা দেয়া আছে, তারপরে নাউন দেয়া আছে। দেখেন আপনাকে দ্বিতীয় নাম্বার স্ট্রাকচার এবং তৃতীয় নাম্বার স্ট্রাকচারটা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, না হলে আপনি কিন্তু পরীক্ষায় ভুল করে ফেলবেন। কারণ এখানে শুধু দায়ের পার্থক্য আছে, আর বাকি সবগুলো একই ধরনের আছে। আচ্ছা যাই হোক, তখন যদি আমাদের স্ট্রাকচারটা এভাবে তৈরি হয় যে প্রথমে দা থাকবে, এরপরে নাউন থাকবে, তারপরে এন্ড থাকবে, এরপরে আবার দা থাকবে, তারপরে নাউন থাকবে, যদি এই টাইপের করে স্ট্রাকচারটা মেক করা হয়
তখন আপনি ভার্বটাকে কি করবেন, প্লুরাল ব্যবহার করবেন, বহুবচন ভার্ব আপনি ব্যবহার করবেন। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, এই দা আছে আমাদের, তারপরে হেডমাস্টার নাউন আছে, এরপর আবার এন্ড থাকার কথা ছিল, আছে, এই যে আবার দা আছে, এরপরে হচ্ছে নাউন আছে, ভালো কথা, এরপরে অনেক লেখা থাকতে পারে, কিন্তু ভার্বটা আমাদের অবশ্যই প্লুরাল ব্যবহার করতে হবে, বহুবচন ভার্ব ব্যবহার করতে হবে। তার মানে আমরা দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নাম্বার যে সূত্রটুকু আছে এখানে, স্ট্রাকচারটা আছে, এগুলো পড়ার সময় আপনি খুব মনোযোগ সহকারে পড়বেন। আর ভিডিওটা অনেকবার কয়েকবার দেখার চেষ্টা করবেন, বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার এগুলো মনে থাকবে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা স্ট্রাকচার আমরা খেয়াল করবো, যেমন হচ্ছে 4 নম্বর স্ট্রাকচার আমাদের এখানে লেখা আছে যে ইচ এবং এভরি। ইচ এবং এভরির পরে, ইজ এভরির পরে আপনি ভার্বটাকে সিঙ্গুলার ব্যবহার করবেন। দেখেন, আপনি যখন ইজ এবং এভরিটাকে বাক্যে দেখবেন, আপনার আর কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনি চোখ বন্ধ করে ভার্বটাকে সিঙ্গুলার ফর্মে নিয়ে আসবেন। যেমন আমরা যদি খেয়াল করি, এখানে দেখেন ইজ আছে, তার মানে আমরা আর কোনো কিছু খেয়াল করব না, এরপরে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটাকে আমরা অবশ্যই সিঙ্গুলার ফর্মে ব্যবহার করব, কেমন? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দেখেন আরেকটা এক্সাম্পল যদি খেয়াল করি, দেখেন এখানে ইজ আছে, যখন আপনি ইজ দেখবেন তখন আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, তখন আপনি এই ভার্বটাকে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করবেন। ওকে, আমরা 5 নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করি। এখানে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, যেমন ওয়ান অফ, ইচ ওয়ান অফ, এভরি ওয়ান অফ, এইদার অফ, নেইদার অফ। এই যে স্ট্রাকচারটুকু আছে এখানে, এদের পরে এই যে স্ট্রাকচারটুকু আছে, কি কি আছে, আমরা আমাদের এখানে আছে যে ওয়ান অফ আছে, ইজ অফ আছে, ইজ ওয়ান অফ আছে, এভরি ওয়ান অফ আছে, ইদার অফ আছে, নেইদার অফ আছে। এদের পরে যে ভার্বটা হবে, সেই ভার্বটাকে আপনি অবশ্যই সিঙ্গুলার বসাবেন, কেমন? এই যে ভার্বটুকু এখানে আছে, কি বলছি, এই যে ভার্ব, এই যে এখানে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরে আপনি যখন কোনো ভার্ব ব্যবহার করবেন, আপনার যখন কোনো ভার্ব আইডেন্টিফাই করতে বলবে, তখন আপনি অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্বটাকে ব্যবহার করবেন। এগুলোর পরে অবশ্যই 100% সিঙ্গুলার ভার্ব হবে। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা যদি খেয়াল করবো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ লয়ার। আপনি খেয়াল করেছেন এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু অনেকবার এডমিশন টেস্টে প্রশ্ন আসছে, আপনাদেরকে কিন্তু এটা খেয়াল করতে হবে যে এই যে স্ট্রাকচারটা এখন আছে 5 নাম্বার স্ট্রাকচার, এই 5 নাম্বার স্ট্রাকচারটা দিয়ে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছে, আপনারা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন, এই স্ট্রাকচারটা অনেকবার ধরা হয়েছে। তো এই স্ট্রাকচারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি এখানে একটা বাক্য খেয়াল করি, দেখেন ওয়ান অফ আছে, তার মানে আমাদের কথা ছিল কি, ওয়ান অফ যদি আসে, ইচ অফ যদি আসে, ইচ ওয়ান অফ যদি আসে, এইদার অফ আসে, নেইদার অফ আসে, যদি এগুলো আসে, তখন এর পরে নাউনটা যেমনই থাকুক না কেন, ভার্বটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার হবে। দেখেন, নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, কেমন? এটা আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে। দেখেন এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, কিন্তু নাউনটা হচ্ছে প্লুরাল হবে। ঠিক আছে, অনেক সময় হচ্ছে কি, এটা এটা অনেকভাবেই ঘুরাই দেয়, যেমন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের মধ্যে যদি দেয়, তখন আপনাকে দুইটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই যে উপরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, কেমন? বুঝতে পেরেছেন? ওকে, এটা আপনি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনার পরীক্ষায় ভুল হয়ে যাবে গা। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি হবে, কেমন? ঠিক আছে, তাহলে আমি এখানে একটা নোট লিখে দিচ্ছিলাম, এখানে আপনারা যদি খেয়াল করেন, এই দেখেন এখানে কিন্তু নোটটা লেখা আছে, নাউন প্লুরাল হলো, ভার্ব গুলো কিন্তু সিঙ্গুলার হবে। মানে উপরে যে শব্দগুলো আছে, ওয়ান অফ, ইচ অফ, ইচ ওয়ান অফ, এই যে শব্দগুলো আছে, এদের পরে নাউনটা বহুবচন হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, আমরা হচ্ছে এর একটু ব্যতিক্রম একটা স্ট্রাকচার দেখবো, অর্থাৎ এই স্ট্রাকচারের ব্যতিক্রম একটা স্ট্রাকচার আমরা এখানে খেয়াল করব। দেখেন, যদি পরীক্ষায় নান অফ আসে, আমি আবারও বলছি, যদি পরীক্ষায় নান অফ আসে, তখন আপনি কি করবেন? যে স্যারে তো তখন ক্লাসে হচ্ছে গিয়ে আমাদেরকে ওয়ান অফ, ইচ অফ পড়িয়েছে, নান অফ তো কখনো পড়ায়নি। তো এটা হচ্ছে এখান থেকে আপনি খেয়াল করবেন যে নান অফ যদি থাকে, এরপর হচ্ছে প্লুরাল নাউন হলে সিঙ্গুলার হচ্ছে, দেখেন, সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব হবে। অর্থাৎ নাউনটা যেমনই হোক, ভার্বটা সিঙ্গুলার হতে পারে, হচ্ছে প্লুরালও হতে পারে, কেমন? যেমন আমরা যদি এখানে খেয়াল করি, যেমন নান অফ আছে এখানে, ভালো কথা, এরপরে কিন্তু দেখেন এখানে নাউনটা এখানে কিন্তু বহুবচন আছে, বহুবচন আছে, কিন্তু এখানে দুই ধরনের ভার্ব হয়েছে, যেমন এখানে সিঙ্গুলার হয়েছে, প্লুরালও হয়েছে। ঠিক আছে, আমরা যদি আরো একটা এক্সাম্পল খেয়াল করি, এখানে দেখেন নান অফ আছে, এরপরে হচ্ছে দেখেন এখানে প্লুরাল আছে, তার মানে এই দেখেন সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটাই ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি কি এখান থেকে, নান অফ এর পরে
নাউনটা প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটাই হতে পারে। তবে এই এই স্ট্রাকচারটা পরীক্ষায় এতটুকু বেশি আসে নাই, খুব কম আসছে, কিন্তু উপরের ওই 5 নাম্বারের মূল স্ট্রাকচারটা সবচেয়ে বেশি আসছে। ওকে, আমাদের 6 নাম্বারে কি আছে আমরা একটু খেয়াল করি। তাহলে 6 নাম্বারটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখেন ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন গুলো আমরা খেয়াল করব। দেখেন ইনডিফিনিট প্রোনাউন গুলোর পরে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো? এই যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, নোবডি, এগুলো এই টাইপের এই প্রোনাউন গুলো আছে, এগুলোকে ইনডিফিনিট প্রোনাউন বলা হয়ে থাকে। আর ইনডিফিনিট প্রোনাউনের পরে ভার্বটা মাস্ট বি সিঙ্গুলার হবে। কেমন? দেখেন নাউনের সাথে এস বাই ইএস যোগ ফলে নাউন কিন্তু প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বাই ইএস যোগ ফলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। আপনাকে এটা মনে রাখতে হবে। কেমন? তাহলে আমরা যদি এখানে একটু দেখি, এই দেখেন এখানে নো বডি আছে, আর তার মানে হচ্ছে কি এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। দেখেন এই যে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, এই এই যে এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। কেমন? মনে রাখতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে 7 নাম্বার। দেখেন আমি এখানে যেগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলবো, এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। আমি প্রশ্ন অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে শীটটাকে তৈরি করেছি। হচ্ছে তো এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যেটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলবো, তোমরা এটা হচ্ছে গিয়ে মার্ক করে রাখবে। কেমন? মার্ক করে রেখে বাসে বাসে ভালো করে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুল করে ফেলবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। ওকে, আমরা হচ্ছে 7 নাম্বার স্ট্রাকচারটা দেখবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এটা কি কি আছে 7 নাম্বার স্ট্রাকচারে আমরা যদি একটু খেয়াল করি। দেখো বাক্যের মধ্যে অর থাকতে পারে, ভালো কথা। তারপর ইদার ড্যাশ অর, তারপর হচ্ছে নেইদার ড্যাশ নর, এরপরে হচ্ছে গিয়ে নট ড্যাশ বাট থাকতে পারে, অথবা নট অনলি ড্যাশ বাট অলসো থাকতে পারে। দেখেন এইটা কিন্তু পরীক্ষায় আসবে, এই স্ট্রাকচারটা অনেকবার পরীক্ষায় আসছে। কেমন? আচ্ছা, যদি এই শব্দগুলো থাকে তখন আপনি কি করবেন? এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এদের পরের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তখন আপনাকে কি করতে হবে? ভার্বটাকে প্লুরাল ব্যবহার করতে হবে। দেখেন অর, এইদার অর, নেইদার নর, নট বাট, নট অনলি বাট অলসো, এই শব্দগুলোর পরের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাকে ভার্বটা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? কিন্তু এদের আগে কি লেখা আছে এগুলো আপনার দেখার প্রয়োজন নেই, এদের পরে কি লেখা আছে এটা আপনি খেয়াল করবেন। কেমন? আচ্ছা, যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, এখানে লেখা আছে মালেক অর হিজ ব্রাদার। আচ্ছা, খেয়াল করেছেন এখানে হিজ ব্রাদার, হিজ ব্রাদার তার মানে হচ্ছে এখানে এটা সিঙ্গুলার। ওকে, তাহলে যেহেতু অর এর পরে সিঙ্গুলার নাউন আসছে, এর পরে যে ভার্বটা হবে এটা মাস্ট বি 100% সিঙ্গুলার ভার্ব হবে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন হ্যাজটাকে ব্যবহার করা হয়েছে। দেখেন হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্মের পূর্বে পরে বসে, এবং হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ফর্মের পরে বসে। আপনাদের যাদের এগুলো প্রবলেম আছে তারা আমাদের এই চ্যানেলের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে একটি ক্লাস আপনারা একটু দেখে আসবেন, আপনাদের অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি আমরা এই এই স্ট্রাকচার অর্থাৎ 7 নাম্বার স্ট্রাকচারের একটা হচ্ছে গিয়ে ব্যতিক্রম স্ট্রাকচার আছে, এটা আমরা এখন খেয়াল করবো। কেমন? আচ্ছা, যদি এই ধরনের আসে বোথ ড্যাশ এন্ড আসে তখন আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, এর পরে কিন্তু প্লুরাল ভার্ব আপনাকে ব্যবহার করতে হবে। কেমন? অর্থাৎ বোথ ড্যাশ এন্ড আসলে এদের পরে আপনি যে ভার্বটা ব্যবহার করবেন সেই ভার্বটাকে অবশ্যই আপনি প্লুরাল ব্যবহার করবেন। কেমন? যেমন আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই দেখেন বোথ চলে আসছে, বোথ আসছে, তারপরে অনেক লেখা আছে, তারপরে এন্ড আসছে। তার মানে হচ্ছে বোথ ড্যাশ এন্ড থাকলে এর পরে যে আমরা ভার্বটা ব্যবহার করব এটা অবশ্যই আমরা হচ্ছে প্লুরাল ভার্ব ব্যবহার করব। কেমন? যেমন এখানে দেখেন প্লুরাল ভার্ব হচ্ছে আর আছে। তাহলে বি ভার্বের মধ্যে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল কোনগুলো? বি ভার্বের মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে যে এম, ইজ, ওয়াস, এগুলো হচ্ছে গিয়ে সিঙ্গুলার, আর বাকিগুলো হচ্ছে গিয়ে প্লুরাল। কেমন? এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে 8 নাম্বারের স্ট্রাকচারটা। এইটা অনেকবার পরীক্ষায় এসেছে। আপনি জব সলিউশন যখন সমাধান করবেন তখন কিন্তু হচ্ছে গিয়ে আপনি 8 নাম্বার স্ট্রাকচার দেখতে পাবেন এই জব সলিউশনের মধ্যে। ওকে, তাহলে এখানে কি আসছে? যেমন অ্যাজ ওয়েল এস আসছে, এটা দিয়ে সবচেয়ে বেশি আসছে। অ্যাজ ওয়েল এস, ইন এডিশন টু আসছে, অ্যালং উইথ আসছে, তারপরে টুগেদার উইথ আসছে, অথবা শুধু উইথ থাকতে পারে। কেমন?
তবে পরীক্ষায় যেটা হয়েছে, প্রশ্নকর্তারা যেখান থেকে প্রশ্ন ধরতো সেখান থেকে, সেটা হচ্ছে যে অ্যাজ ওয়েল এস থেকে প্রশ্নটা ওরা সবচেয়ে বেশিবার ধরেছে। কেমন? তাহলে যদি এইগুলো যদি আসে, 8 নম্বর স্ট্রাকচার যদি পরীক্ষায় আসে, তাহলে আপনাদের এদের পূর্ববর্তী, দেখেন ওইটা কিন্তু পরে ছিল, এটা কিন্তু পূর্ববর্তী, মানে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। অর্থাৎ এই শব্দগুলোর আগের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আপনি ভার্বটাকে এখানে ব্যবহার করবেন, পরের সাবজেক্ট না কিন্তু, এই ওয়ার্ডগুলোর পরে না। অর্থাৎ 8 নম্বর যে শব্দগুলো লেখা আছে এই শব্দগুলোর পরে না, এই শব্দগুলোর পূর্বের পূর্বের সাবজেক্টটাকে দেখে আপনি ভার্বটাকে এখানে ব্যবহার করবেন। পূর্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে হচ্ছে কি আপনি ভার্বটাকে সিঙ্গুলার নেবেন, আর যদি পূর্বের সাবজেক্টটা প্লুরাল থাকে তখন আপনি ভার্বটাকে প্লুরাল করবেন। কেমন? ওকে, আমরা হচ্ছে কি একটা এক্সাম্পল খেয়াল করব। এই দেখেন এখানে লেখা আছে দে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর লেখা আছে এখানে হি। দেখেন এখানে কিন্তু সিঙ্গুলার দেওয়া আছে, কিন্তু আমাদের কথা ছিল কি এই অ্যাজ ওয়েল এর যুক্ত শব্দটার, এই অ্যাজ ওয়েল এর যুক্ত শব্দটার পূর্বে যেটা থাকবে সেটার উপরে ভিত্তি করে আমাদেরকে ভার্ব বসাতে হবে। আচ্ছা, এখানে অ্যাজ ওয়েল এর পূর্বে কি আছে? দে আছে। দে হচ্ছে প্লুরাল, হচ্ছে একটা প্রনাউন, বহুবচন একটা প্রনাউন, তার মানে এর পরে আমরা যে ভার্বটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে ওই ভার্বটাকে অবশ্যই আমাদেরকে প্লুরাল ব্যবহার করতে হবে। কেমন? দেখুন এখানে হচ্ছে আর ব্যবহার করা হয়েছে, প্লুরাল ভার্বটাকে এখানে আমরা ইউজ করেছি। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এই 8 নম্বর স্ট্রাকচারটাও আসে, অনেকবার আসছে। ওকে, আমরা হচ্ছে গিয়ে 9 নম্বর স্ট্রাকচারটা খেয়াল করব। দেখেন এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আরো গুরুত্বপূর্ণ। কেমন? দেখেন কালেকটিভ নাউনের কয়েকটা স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচার গুলো ধাপে ধাপে খেয়াল করব। কেমন? বুঝে বুঝে আপনারা হচ্ছে বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, আর যদি না বুঝে থাকেন তখন হচ্ছে গিয়ে ভিডিওটা বারবার দেখবেন। এরপর হচ্ছে গিয়ে ভিডিওটা দেখে আপনার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো আছে এই বইগুলো ভালো করে এক্সারসাইজ করবেন। দেখেন সবগুলা বই অ্যানালাইসিস করে, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে কিন্তু শীটটাকে তৈরি করা হয়েছে। সুতরাং আপনি এটাকে খুব গুরুত্বের সহিত আপনাকে এটা পড়তে হবে। আর এটা যদি গুরুত্বের সহিত তোমরা না পড়ো তাহলে কিন্তু এগুলো তোমাদের আয়ত্তে আসবে না। কেমন? আচ্ছা, আমরা যদি এখানে একটু খেয়াল করি কালেকটিভ নাউন কাকে বলে, আমরা কিভাবে কালেকটিভ নাউনটাকে আইডেন্টিফাই করব, কিভাবে কালেকটিভ নাউনকে আমরা চিনবো, এই নিয়ে আমাদের চ্যানেলের মধ্যে বিস্তারিত একটি ক্লাস আছে। কেমন? তোমরা হচ্ছে ক্লাসটা অবশ্যই দেখে আসবে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই 9 নম্বরে যদি একটু খেয়াল করি, দেখেন কালেকটিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হবে, এটা হচ্ছে কালেকটিভ নাউনের সব একদম বেসিক স্ট্রাকচার। কেমন? কি বলছি? কালেকটিভ নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। এর কালেকটিভ নাউনের কিন্তু আরো অনেক ধরনের কিচ্ছা কাহিনী আছে। তো আপনি এইটা পড়ে চলে গেলে হবে না, তো এই বিস্তারিত পড়ে আপনাকে কিন্তু যেতে হবে। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকটু দেখবো। তবে বাক্যের মধ্যে যদি ডিভাইডেড শব্দটা থাকে, এই বাক্যের মধ্যে যদি এই শব্দটা থাকে তখন হচ্ছে গিয়ে এটা ভার্বটাকে প্লুরাল ব্যবহার করতে হবে। দেখেন কথার মধ্যে কতটুকু প্যাঁচ আছে। তো যারা ডিপলি চিন্তা করে যায় না তাদের এই পরীক্ষাগুলো কখনো ভালো হয় না, তারা এই জায়গাগুলো থেকে কখনো আনসার করে আসতে পারে না। আর এটা এমন নয় যে পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে নাই, এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন পরীক্ষায় আসছে। কেমন? এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে কালেকটিভ নাউনের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে কি কি কালেকটিভ নাউনের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে যে এর পরে ভার্ব সিঙ্গুলার হবে। তবে যদি বাক্যের মধ্যে ডিভাইড শব্দটা থাকে তখন আপনাকে ভার্বটাকে প্লুরাল ব্যবহার করতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল খেয়াল করব। দেখেন এখানে হচ্ছে এই জুরি, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। দেখেন আপনাকে কালেকটিভ নাউন গুলো কিন্তু চিনতে হবে। আপনি কালেকটিভ নাউন গুলো চিনতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি আমাদের কালেকটিভ নাউন আইডেন্টিফিকেশনের কালেকটিভ নাউন চেনার যে ক্লাসটুকু আছে এটা আপনি দেখে আসবেন। দেখেন এখানে জুরি আছে, এখানে বাক্যে কি কোথাও ডিভাইডেড শব্দটুকু আছে? দেখেন তো কোথাও ডিভাইডেড আছে কিনা, নাই। তার মানে এখানে ভার্বটাকে আপনি সিঙ্গুলার ব্যবহার করবেন। কেমন? আচ্ছা, আমরা হচ্ছে আবার একটা এক্সাম্পল খেয়াল করবো। এখানে দেখেন এখানে জুরি আছে, ভালো কথা। দেখেন এখানে কিন্তু ডিভাইডেড শব্দটা আছে, এই যার কারণে এখানে হচ্ছে গিয়ে এই ভার্বটা প্লুরাল করা হয়েছে। দেখেন একই ধরনের এক্সাম্পল, সামান্য মাত্র এখানে পার্থক্য আছে, শুধু অল্প একদম সামান্য পার্থক্য আছে। তো আপনি যদি ভালো করে চিন্তা না করেন আপনি ভুল করে ফেলবেন। তো আপনাকে এটা ভালো করে চিন্তা করতে হবে। আচ্ছা, এবার আসেন মূল ব্যতিক্রম স্ট্রাকচার আমরা চলে যাই। আপনাকে এখান থেকে খেয়াল করতে হবে এই স্ট্রাকচার থেকে প্রশ্ন অনেকবার আসছে। যেমন কিছু প্লুরাল কালেকটিভ নাউন আছে, প্লুরাল কালেকটিভ নাউন আছে। দেখেন এই ক্লাসটা করার পরেও আপনারা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ এক্সাম বই থেকে বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন কালেকটিভ নাউন গুলো।
পরীক্ষা কিন্তু আইডেন্টিফিকেশন অফ নাউন যেখানে আসে সেখানে কিন্তু কালেকটিভ নাউনও আসে। কেমন দেখেন, আবার রাইট ফর্ম অফ ভার্ব যখন আপনি করতে যাবেন অথবা সাবজেক্ট ভার্ব এন্ড এগ্রিমেন্ট যখন আপনি করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে কালেকটিভ নাউনের ব্যবহার ভালো করে জেনে আসতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না। তাহলে আমরা কি বলতে চাচ্ছিলাম যে প্লুরাল কালেকটিভ নাউন কিছু আছে, এই প্লুরাল কালেকটিভ নাউন গুলোর পরে চোখ বন্ধ করে আপনি প্লুরাল ভার্বটাকে ব্যবহার করবেন। এর মধ্যে থেকে পরীক্ষায় যে ভার্ব গুলো সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে যে আপনার ক্যাটল আসছে, তারপরে হচ্ছে পাবলিক আসছে, তারপরে হচ্ছে পুলিশ আসছে। কেমন দেখেন, পুলিশের পরেও প্লুরাল ভার্ব বসবে, দা পুলিশের পরেও প্লুরাল ভার্ব বসবে। বাংলাদেশের বাজারে, বই বাজারে একটা স্বনামধন্য কোম্পানি বই হচ্ছে প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখলাম ওরা দা পুলিশের পরে প্লুরাল নিয়েছে এবং শুধু পুলিশের পরে সিঙ্গুলার নিয়েছে। এটা কিন্তু ভুল, এটা হবে না। আপনি অক্সফোর্ড ডিকশনারি অথবা ক্যামব্রিজ ডিকশনারি অথবা অক্সফোর্ড প্রেজের যে কোনো বই দেখলে দেখবেন যে ওরা পুলিশ এবং দা পুলিশ দুইটাকেই হচ্ছে কি প্লুরাল করা হয়েছে, কারণ দুইটার পরে হচ্ছে প্লুরাল ভার্ব বসবে। কেমন, আপনি কিন্তু অবশ্যই এখান থেকে এটা মনে রাখবেন যে পাবলিক, পুলিশ অথবা দা পুলিশ এগুলোর পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব, এই ভার্বটা অবশ্যই আমাদের কি হতে হবে, প্লুরাল হতে হবে। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় অনেকবার আসছে, আবারও আসবে। আপনি হচ্ছে গিয়ে এটা ভালো করে শিখবেন। কেমন, ওকে। তাহলে আমরা স্ট্রাকচারটা এখানে খেয়াল করেছি, কিছু প্লুরাল কালেকটিভ নাউন আছে যাদের পরে ভার্বটা অবশ্যই আমাদের প্লুরাল হবে। কেমন, আমরা যদি এখানে একটু এক্সাম্পল গুলো একটু খেয়াল করি, দেখুন এখানে ক্যাটল আছে, ক্যাটলের পরে যে ভার্বটা এখানে বসছে সেটা হচ্ছে গিয়ে কি প্লুরাল ভার্ব বসছে। কেমন, ওকে। আমরা হচ্ছে গিয়ে আমরা একটা অক্সফোর্ডের হচ্ছে গিয়ে আমরা একটা এক্সাম্পল খেয়াল করবো। দেখেন পুলিশ আছে এখানে, পুলিশ আছে, ভালো কথা। দেখেন পুলিশের পরে কিন্তু এখানে কি আছে, প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার বাজারের বইয়ে শুধুমাত্র মাস্টার বইটা বাদ দিয়ে অন্য যত বই আছে আমি খেয়াল করে দেখেছি ওরা পুলিশের পরে ইস নিয়েছে, আবার দা পুলিশের পরে আর নিয়েছে, অর্থাৎ প্লুরাল নিয়েছে। ওইটা ভুল, সম্পূর্ণ ভুল। অর্থাৎ দুইটার পরে প্লুরাল ভার্ব হবে। কেমন, ওকে। তার মানে এখানে দেখেন পুলিশ আছে, প্লুরাল কালেকটিভ নাউন, এরপরে ভার্বটাও কি হয়েছে, প্লুরাল হয়েছে। ঠিক তেমন এখানে দা পুলিশ আছে, সমস্যার কোনো কিছু নাই। এরপরে যে ভার্বটা হবে এটা অবশ্যই চোখ বন্ধ করে কি হয়ে যাবে গা, প্লুরাল ভার্ব হয়ে যাবে গা। ওকে, আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে। যেমন এখানে যদি এক্সাম্পল খেয়াল করি, দেখেন এখানে দা পুলিশ আছে, ভার্বটা কিন্তু অবশ্যই এখানে কি করা হয়েছে, প্লুরাল করা হয়েছে। তার মানে পুলিশ অথবা দা পুলিশ যেটাই আসুক না কেন, এর পরে আপনি যে ভার্বটা ব্যবহার করবেন সেটা অবশ্যই প্লুরাল ব্যবহার করতে হবে। দেখেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার বইটা আরো ভালো করে পড়ে আসবেন, কালেকটিভ নাউন সম্পর্কে আপনি বিস্তারিত একটা ধারণা নিয়ে আসবেন, তাহলে আপনার কালেকটিভ নাউন আইডেন্টিফিকেশনের প্রবলেম হবে না। আবার হচ্ছে গিয়ে এই যে সাবজেক্ট ভার্ব এন্ড এগ্রিমেন্টের মধ্যেও কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার খেয়াল করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে নাম্বার 10, আমরা এই যে 10 নম্বর সেকশনটা খেয়াল করব। দেখেন এখানে অনেক ব্যতিক্রম আছে। যেমন এখানে আছে মাইলস আছে, লেখাটা আছে নিউজ আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স। মানে এটাকে আপনি একটু সিস্টেমে মনে রাখার চেষ্টা করবেন। যদি হচ্ছে গিয়ে পরীক্ষায় এই লেখাগুলো থাকে, মাইলস থাকে অথবা নিউজ লেখাটা থাকে, তখন এর পরের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। অথবা গ্রুপ অফ সাবজেক্ট যেগুলো আছে, যেগুলো আমার সাবজেক্ট, গ্রুপ অফ সাবজেক্ট মানে সাবজেক্টের নাম ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, এদের পরেও কিন্তু ভার্বটাকে আপনি সিঙ্গুলার ব্যবহার করতে হবে। ঠিক আছে, আপনি খেয়াল করেন যদি মাইলস থাকে, নিউজ থাকে, তাহলে তো আপনি চোখ বন্ধ করে হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবেন। ঠিক আছে, এর পরেও যদি ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স এই ধরনের সাবজেক্টের নামগুলো থাকে, এর পরেও আপনি সিঙ্গুলার ভার্বটা ব্যবহার করবেন। কেমন, তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে এখানে একটু খেয়াল করি, তাহলে স্ট্রাকচারটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে। যেমন লেখা আছে মাইলস, নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, এগুলো দেওয়া আছে। এরপরে ভার্বটি সিঙ্গুলার হবে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। কেমন, এটার কিন্তু একটা ব্যতিক্রম স্ট্রাকচার আছে। ওকে, যেমন যদি আমরা এখানে খেয়াল করি গুড নিউজ লেখা, এখানে কিন্তু গুড নিউজ লেখা আছে, তবু যেহেতু এস থাক আর না থাক, মানে এখানে এস থাকবে, নিউজ আছে, তার মানে এখানে ভার্বটা তবু সিঙ্গুলার হবে। কি বলছিলাম আমরা, মাইলস এবং নিউজ এটা দেখলে এরপরে চোখ বন্ধ করে আপনি হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবেন। কেমন, আচ্ছা। যেমন এখানে দা নিউজ আছে, তাহলে আপনি এখন জানেন এখানে কি হবে, এখানে কি হবে, এখানে সিঙ্গুলার ভার্ব হবে। দেখেন এই ওয়াজটা এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে বসছে। কেমন, ওকে। হচ্ছে আমরা এই স্ট্রাকচার টুকুর ব্যতিক্রম অংশটুকু আমরা একটু দেখার চেষ্টা করবো। কেমন,
যদি বাক্যটা এভাবে মেক করা হয়, অর্থাৎ গ্রুপ অফ সাবজেক্টের ক্ষেত্রে এখানে ব্যতিক্রম হয়েছে। যেমন যদি ডিটারমিনার থাকে আপনার বাক্যে, যদি ডিটারমিনার থাকে প্রথমে, যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনারের পরে যদি গ্রুপ অফ সাবজেক্ট গুলোর নাম লেখা থাকে, আমি আবারও বলে দিচ্ছি, যদি ডিটারমিনার থাকে প্রথমে থাকবে ডিটারমিনার, ভালো কথা। তারপরে হচ্ছে গিয়ে গ্রুপ অফ সাবজেক্ট গুলোর নাম থাকবে, ভালো কথা। এরপরে আপনাকে যে ভার্বটা ব্যবহার করতে হবে, তখন কিন্তু ভার্বটাকে আপনি প্লুরাল ব্যবহার করতে হবে। দেখেন এখানে কিন্তু আপনাকে ডিপলি চিন্তা করে যেতে হবে পরীক্ষার হলে। আর পরীক্ষায় যত ধরনের ব্যতিক্রম প্রশ্ন আসে, সবচেয়ে বেশি ব্যতিক্রম প্রশ্ন আসে যে এই সাবজেক্ট ভার্ব ইন এগ্রিমেন্ট অংশে আসে, এবং হচ্ছে কি প্রেপোজিশন অংশে আসে, তারপরে হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অংশে আসে। এগুলো জায়গা, এই জায়গাগুলো থেকে সবচেয়ে ডিপলি প্রশ্ন করা হয়। কেমন? আপনি যদি একটু ডিপলি চিন্তা করে না আসেন, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হচ্ছে এখানে দেখবো, প্রথম হচ্ছে ডিটারমিনার থাকবে, ভালো কথা। তারপর হচ্ছে গ্রুপ অফ সাবজেক্ট গুলোর নাম থাকবে। এরপরে আমরা যে ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটা অবশ্যই আমরা প্লুরাল ব্যবহার করব। কেমন? দেখেন এখানে কিন্তু একটু ডিটারমিনারের শুধু পার্থক্য, আর কোনো কিছুর কিন্তু পার্থক্য নাই। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি এটা বুঝতে না পারেন না, পরীক্ষায় গোলমাল পাকায় চলে আসবেন। দেখেন, এই দেখেন, হিস পলিটিক্স, খেয়াল করেছেন ডিটারমিনার চলে আসছে। আর আমি বলছি যে ডিটারমিনারের ক্লাস যখন পড়ানো হয়েছে, তখন আমি আপনাদেরকে বলছি যে ডিটারমিনার গুলো সব সময় নাউনের পূর্বে বসে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কেমন? তাহলে দেখেন, প্রথমে ডিটারমিনার থাকার কথা ছিল, ডিটারমিনার আছে। এরপরে গ্রুপ অফ সাবজেক্ট গুলো থাকার কথা ছিল, আছে। এই মানে পলিটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো থাকার কথা ছিল, আসছে। ম্যাথমেটিক্স আছে। তারপরে হচ্ছে এই যে ভার্বটাকে আপনি খেয়াল করেছেন, এখানে প্লুরাল ভার্ব হয়েছে। বুঝতে পেরেছেন? ভিডিওটা কয়েকবার দেখার চেষ্টা করবেন। কেমন? তাহলে হচ্ছে গিয়ে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে গিয়ে এরপরে 11 নম্বর স্ট্রাকচারটা দেখবো। দেখেন, দেশ, তারপর হচ্ছে বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। দেখেন 40তম বিসিএস এ কিন্তু এখান থেকে প্রশ্ন ছিল, এই স্ট্রাকচারটা থেকে কিন্তু 40তম বিসিএস এ, এবং হচ্ছে গিয়ে 35তম বিসিএস এ মেবি এই স্ট্রাকচারটা থেকে প্রশ্ন ছিল। বুঝতে পেরেছেন আমার কথা? কি বলছি আপনাদেরকে? দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, এদের এদের পরে, অর্থাৎ অথবা এইগুলোর নামের পরে, এই এই যেমন দেশের নাম, বইয়ের নাম, ম্যাগাজিনের নাম, চলচ্চিত্রের নাম, এদের পরে ভার্বটা আপনি অবশ্যই অবশ্যই আপনি কি করবেন? কি করবেন বলেন তো? সিঙ্গুলার ব্যবহার করবেন। যেমন আমরা যদি এখানে একটু একটু খেয়াল করি, এই যেমন দ্য আরাবিয়ান নাইটস, এটা একটা কিন্তু নাম। যারা ইংলিশ লিটারেচার পড়েছেন তারা এটা সম্পর্কে হচ্ছে কি খুব জানাশোনা আছে আপনার। কেমন? স্টোরিটা আমার এখন আপনার মনে চলে আসছে, তবে আপনারা একটু দেখে নিন। দেখেন এখানে আমি কি বলছিলাম, যে এদের পরে অবশ্যই ভার্বটা কিন্তু সিঙ্গুলার বসেছে। দেখেন ভার্বটা কিন্তু সিঙ্গুলার আছে। তারপরে হচ্ছে গ্যালিভার ট্রাভেলস, আপনারা এগুলো পড়বেন, এগুলো লিটারেচারের জন্য খুব ইম্পর্টেন্ট। বিসিএস এর লিটারেচারের সাবজেক্ট, দেখেন এখানে কিন্তু সিঙ্গুলার হয়েছে। তার মানে আপনার 11 নম্বর স্ট্রাকচারটা পরীক্ষার জন্য অনেকটাই কমন, কারণ এটা নিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন এসেছে পরীক্ষার মধ্যে। কেমন? ওকে, হচ্ছে আমরা 12 নম্বর স্ট্রাকচার দেখবো। এটাও খুবই ইম্পর্টেন্ট। যেমন যদি প্রশ্নের মধ্যে অ্যাপিয়ার থাকে, ডজন থাকে, 100 থাকে, তারপরে হচ্ছে টাইম থাকে, এই তারপর টাইম থাকে, ডিস্টেন্স থাকে, তারপর হচ্ছে ওয়ার্ড থেকে মানি থাকে। অর্থাৎ যদি এই লেখাগুলো আপনি দেখেন, এই লেখাগুলো দেখলে এদের পরে যে ভার্বটা আপনি ব্যবহার করবেন, সেটা আপনি অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবেন। কেমন? যেমন এখানে যদি খেয়াল করেন, আমাদের এখানে অ্যাপিয়ার অফ শোস, এখানে ওয়াস লেখা আছে। অর্থাৎ এই যে এগুলোকে, এগুলো হচ্ছে মার্কা। আসলে চিনবেন কিভাবে আপনি? এগুলো হচ্ছে মার্কা, অর্থাৎ এদের পরে ভার্বটা কেমন হবে, এগুলো হচ্ছে আপনাকে একটা নির্দেশনা দিয়ে দিবে, যে আমি এখানে অ্যাপিয়ার করছি, তার মানে তুমি আমার পরে যে ভার্বটা ব্যবহার করবা, সেখানে তুমি সিঙ্গুলার ব্যবহার করো। কেমন? এটা আপনাকে রাস্তা দেখাবে, আপনাকে এটা মনে রাখতে হবে, আপনাকে এটা বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার ভিডিও দেখতে হবে। কেমন? তাহলে না আপনার হচ্ছে কি আপনি পারবেন। ওকে, আমরা হচ্ছে কি এরপরে 13 নম্বর স্ট্রাকচারে চলে আসবো। দেখেন, ভগ্নাংশের পরের সাবজেক্ট অনুযায়ী আপনি ভার্বটাকে বসাবেন। এটা একটা খুবই ইজি একটা স্ট্রাকচার। ভগ্নাংশের পরে যে সাবজেক্টটা থাকবে, সেটার উপর ভিত্তি করে আপনি হচ্ছে গিয়ে কি করবেন? হচ্ছে গিয়ে ভার্বটাকে ব্যবহার করবেন। যেমন এখানে এই যে ভগ্নাংশটা ছিল, এই ভগ্নাংশের পরে এখানে দেখেন যে সাবজেক্টটা ছিল, এটা সিঙ্গুলার ছিল, যার কারণে এখানে ভার্বটুকু সিঙ্গুলার হয়েছে। দেখেন এটাকে অনেকভাবে শেখা যায় স্ট্রাকচারটাকে, তবে আমার মনে হচ্ছে এইভাবে খুবই ইজি। তো আপনারা এটা দেখার চেষ্টা করবেন। কেমন? এরপর হচ্ছে গিয়ে পরীক্ষায় অনেকবার আসছে এটা নিয়ে, অনেক কিছুদিন আগে দেখলাম হচ্ছে ফেসবুকের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে এই স্ট্রাকচারটা নিয়ে। খেয়াল করেন, যেমন 14 নম্বর স্ট্রাকচার হচ্ছে এ নাম্বার অফ।
এ নাম্বার অফ এর পরে কি হবে, এ নাম্বার অফ এর পর নাউন এবং ভার্ব দুইটাকে আপনি প্লুরাল করবেন। কেমন? এটা কিন্তু খুবই মানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই স্ট্রাকচারটা। এ নাম্বার অফ এর পরে নাউন এবং ভার্ব আমাকে দুইটাকেই কি করতে হবে, দুইটাকে প্লুরাল করতে হবে। কেমন? তবে এটার ব্যতিক্রম হচ্ছে কি কি জানেন, যদি দা নাম্বার অফ থাকে, বাক্যের মধ্যে যদি কি থাকে, দা নাম্বার অফ থাকে, তখন আপনি ভার্বটাকে সিঙ্গুলার ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? ভুল করা যাবে না, কনফিউশন করা যাবে না। আপনি হচ্ছে গিয়ে অনেক বড়, আপনি আপনি হচ্ছে অনেক বড় বড় পরীক্ষা দিচ্ছেন, বড় বড় পোস্টে জব হবে, আপনি বড় ইউনিভার্সিটিতে পড়বেন, তো আপনি কনফিউশন করলে হবে না, তো আপনাকে ডিপলি চিন্তা ভাবনা করতে হবে। কেমন? ওকে, আমরা হচ্ছে নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল বসাবো, আর দা নাম্বার অফ এর পরে আমরা হচ্ছে গিয়ে সিঙ্গুলার ব্যবহার করার চেষ্টা করবো, মানে অর্থাৎ সিঙ্গুলারই হবে, অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার হবে, আর যেটা যেদিকে যাক। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, যেমন এখানে নাম্বার অফ আছে, এই দেখেন নাউনটা এখানে প্লুরাল বসছে এবং ভার্বটাও এখানে কি বসছে, প্লুরাল বসছে। আর যদি দা নাম্বার অফ হয়, তখন আপনি কি করবেন, এই দেখেন দা নাম্বার অফ হয়েছে কিন্তু এখানে পিপল আছে, বহুবচন আছে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তার মানে আপনি কিছু বুঝতে পেরেছেন এখান থেকে, যে এ নাম্বার অফ এর পরে নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হয়, কিন্তু দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হলেও কিন্তু ভার্বটাকে আপনার সিঙ্গুলার ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? দেখেন আরো একটা স্ট্রাকচার হচ্ছে, এই যে 15 নাম্বার স্ট্রাকচারটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন 15 নাম্বার স্ট্রাকচারটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যে ইনভার্সন অফ ভার্ব। আমাদের এই চ্যানেলের মধ্যে একটা ক্লাস আছে ইনভার্সন অফ ভার্ব, ওখানে আমরা এই ধরনের স্ট্রাকচার গুলোকে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আপনারা ওখান থেকে এই ক্লাসটা দেখে আসবেন, তাহলে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের ধারণা, আপনাদের অনেক চিন্তার পরিবর্তন চলে আসবে। আচ্ছা, যাই হোক, এখানে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে কি, যে 15 নম্বর স্ট্রাকচার, যদি হেয়ার দেয়ার অথবা অ্যাডজেক্টিভ এগুলো যদি বাক্যের শুরুতে বসে, দেখেন আপনাকে খেয়াল করতে হবে, হেয়ার দেয়ার অ্যাডজেক্টিভ এগুলো বাক্যের সাবজেক্ট হতে পারে না কখনো। কেমন? বুঝতে পেরেছেন আমার কথা? হেয়ার, দেখেন এটা নিয়ে আমি এটা চিল্লাচ্ছি না তো, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসছে, যার কারণে আপনাদেরকে এখানে চিল্লাচ্ছি আমি। খেয়াল করেন, এই হেয়ার দেয়ার এবং অ্যাডজেক্টিভ বাক্যের কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। এরা বাক্যের সাবজেক্ট হতে পারে না। তাহলে এরা যখন বাক্যের শুরুতে থাকবে, ওই বাক্যটার স্ট্রাকচারটা কেমন হবে, কেমন, সেটা আমরা খেয়াল করবো এখন। প্রথমত আমরা দেখবো যে প্রথমে হিয়ার দেয়ার অথবা অ্যাডজেক্টিভ থাকবে, ভালো কথা। এরপরে হচ্ছে সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব থাকবে। তারপরে হচ্ছে গিয়ে এই যে সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন থাকবে। তারপরে বাকি অংশ থাকবে। আচ্ছা, খেয়াল করেন তাহলে, এই যে এখন আপনি যে ভার্বটাকে এখানে আপনি বসাবেন, সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে, এটা আপনি কেমনে কি করে বুঝবেন? আপনাকে এটা বোঝার জন্য বাক্যের শেষের অংশটা খেয়াল করতে হবে, যে বাক্যের শেষে যে নাউন অথবা প্রোনাউনটা দেয়া আছে, মানে বাক্যে নাউন দেয়া থাকবে, বাক্যের পরে যে নাউনটা দেয়া আছে, এই নাউনটা কি প্লুরাল কিনা, এই নাউনটা কি সিঙ্গুলার কিনা। বাক্যের পরের নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে আপনি পূর্বের ভার্বটাকে সিঙ্গুলার বসাবেন, যদি প্লুরাল হয় আপনি ভার্বটাকেও প্লুরাল ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? দেখেন এখানে আমি একটা নোট লিখে দিচ্ছি, এটা আপনারা খেয়াল করবেন। যেমন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছেন? আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, হিয়ার দিয়ার বাক্যের সাবজেক্ট হতে পারে না। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে বাক্যের সাবজেক্ট হতে পারে না। এরা যদি বাক্যে আসে, তখন এদের পরে ভার্বটা বসে, কিন্তু ভার্বটা বসে যে এর পরে নাউনের উপরে ভিত্তি করে। কেমন? আমরা যদি এখানে একটু খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে দেখেন এখানে, আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে দেখেন দেয়ার আছে, তার মানে এখানে ওয়াজ বসেছে। খেয়াল করেছেন কেন ওয়াজ বসেছে এখানে? এটা কিন্তু হচ্ছে গিয়ে কি, সিঙ্গুলার। যেমন পরীক্ষা এটা তো অনেকবার আসছে, যারা জব সলিউশন সমাধান করতেছেন তারা অবশ্যই দেখছেন, সুইট অ্যাট দা ইউজ অফ অ্যাডভার্সিটি। কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা উক্তি। তো আমরা খেয়াল করি, এখানে দেখেন হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসছে, এটা আমরা আগেও বলছি অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারে না। তার মানে হচ্ছে আমরা পরের জিনিসগুলো একটু খেয়াল করবো। বুঝতে পেরেছেন আমার কথা? এই পরে যা আছে, এটা যদি বহুবচন টাইপের হয়, তাহলে হচ্ছে কি আমরা কি করব বলেন তো আপনি আমাকে? সেটা হচ্ছে আমরা এখানে প্লুরাল ভার্বটাকে এখানে ব্যবহার করার চেষ্টা করব। আর এখানে এখন আপনি বুঝবেন কিভাবে, এই যে এটা এটা কোন পার্শ্ববর্তীতে আছে আপনি জানেন? এটা হচ্ছে যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে নাউন বসে। অর্থাৎ আমরা আইডেন্টিফিকেশন অফ নাউনের যে ক্লাসটুকু আছে, আপনি যদি ওই ক্লাসটুকু একটু করে আসেন না, তখন আপনি এটা অটোমেটিক্যালি পারবেন। বুঝতে পেরেছেন?
ওকে, তার মানে এটা 15 নম্বর স্ট্রাকচারটা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আপনারা এটা খেয়াল করে আসবেন পরীক্ষায়, তো এটা ভালো করে পড়ে যাবেন। এরপরে 16 নম্বর স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, মেইনির অনেকগুলো ব্যবহার আছে, আমরা ধাপে ধাপে মেইনির প্রত্যেকটা ব্যবহার সম্পর্কে আমরা জেনে যাব, কেমন? তো আমরা যদি এখানে খেয়াল করি মেনি সম্পর্কে, মেনি এর পর আমরা যদি এখানে খেয়াল করি, মেনি এর পর সাবজেক্ট এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে। মানে যদি শুধু মেনি থাকে, মেনি এর পরে সাবজেক্ট এবং ভার্ব দুইটাকে আপনি প্লুরাল করবেন, কেমন? বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখেন, এখানে মেনি আছে, ভালো কথা, তার মানে এখানে নাউন মানে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই কি আছে, প্লুরাল আছে। বুঝতে পেরেছেন আমার কথা? অর্থাৎ মেনির পরে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে। ওকে, এবার এখানে ব্যতিক্রম আছে অনেকগুলো, আমরা এখানে বেশ কিছু ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রম গুলো খেয়াল করবো। যেমন নোট 1 আমরা যদি খেয়াল করি, দেখেন মেনির পরে যদি এ অথবা এন থাকে তাহলে সাবজেক্ট ও ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়। খেয়াল করেন, মেনির পরে যদি এ অথবা এন থাকে তখন আপনি সাবজেক্ট এবং ভার্ব দুইটাকে সিঙ্গুলার ব্যবহার করবেন, কেমন? যেমন এখানে যদি দেখা যাচ্ছে যে মেনি এখানে আছে, তার মানে এখানে এ আছে, ভালো কথা, বয় আছে, ভালো কথা, নাউন সিঙ্গুলার আছে, ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। এরপরে যদি পরীক্ষায় এটা আসে, সবচেয়ে বেশি এটা আসছে, এই জন্য আমি এটাকে লিখছি, মেনি অফ দা যদি পরীক্ষায় থাকে, কি থাকবে পরীক্ষায়? মেনি অফ দা যদি থাকে, তখন আপনি যেটা করবেন, প্লুরাল ভার্ব ব্যবহার করবেন, কেমন? মানে যদি মেনি অফ দা থাকে, কি থাকবে? মেনি অফ দা। যদি এভাবে আসে মেনি অফ দা, এটা আসলে আপনি অবশ্যই কি করবেন? ভার্বটাকে প্লুরাল ব্যবহার করবেন। তার মানে আমরা যদি এখানে একটা এক্সাম্পল খেয়াল করি, আমরা এখানে একটা এক্সাম্পল খেয়াল করব, সেটা হচ্ছে যে গিয়ে এটা, এই দেখেন মেনি অফ দা আসছে, খেয়াল করেছেন? তার মানে হচ্ছে এখানে আপনি ভার্বটাকে অবশ্যই কি করবেন? প্লুরাল ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? ওকে, আমরা মেনির আরেকটা স্ট্রাকচার খেয়াল করবো এখানে। যেমন যদি এভাবে আসে বাক্যটা, দেখেন এ গ্রেট মেনি যদি আসে অথবা এ গুড মেনি যদি আসে, তখন আপনি কি করবেন? তখন আপনি প্লুরাল ভার্ব ব্যবহার করবেন, কেমন? ওকে, যেমন এখানে এ গ্রেট মেনি আছে, তার মানে এখানে প্লুরাল ভার্বটা বসছে। এখান থেকে আপনি যেটা মনে রাখবেন, আপনি অবশ্যই এখান থেকে দুইটা মেনি থেকে আপনি দুইটা জিনিস জানবেন। একটা হচ্ছে যে মেনির পরে অবশ্যই নাউন এবং ভার্ব কি হবে? প্লুরাল হবে, এবং মেনি এ অথবা মেনি এন এর পরে যদি আসে তখন দুইটাই সিঙ্গুলার হবে। আপনি অবশ্যই এই দুইটা স্ট্রাকচার এখান থেকে জেনে যাবেন। এরপরে যদি আমরা আসি, দেখেন ইনফিনিটিভ এবং জিরান্ড বাক্যের সাবজেক্ট হলেন, ইনফিনিটিভ এবং জিরান্ড বাক্যের কি হলে সাবজেক্ট, আমি আপনাদেরকে আগেও বলছি ইনফিনিটিভ এবং জিরান্ড বাক্যের নাউন হিসাবে বসে। তো এরা যদি বাক্যের সাবজেক্ট আকারে আসে, তখন হচ্ছে গিয়ে এদের পরের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, কেমন? আচ্ছা, এখানে আপনাদেরকে একটু কথা বলে নেই, আমাদের এই ক্লাসটা অনেক বড় হচ্ছে, তবুও আপনাদেরকে এখানে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই। সেটা হচ্ছে যে ইনফিনিটিভ এবং জেরান্ডের পূর্বে কিন্তু প্রেপজিশন বসবে। কেন বসবে জানেন? কারণ এগুলো নাউন, এই কারণে আপনারা হচ্ছে এটা একটু মনে রাখবেন এখান থেকে। তো আচ্ছা, যাই হোক, এখানে ইনফিনিটিভ এবং জেরান্ডের পরে যে আমাদের ভার্বটা বসবে সেটা হচ্ছে কি, আমরা অবশ্যই সিঙ্গুলার ব্যবহার করার চেষ্টা করবো। দেখুন এখানে টু সুইম আসছে এখানে, তার মানে এই ভার্বটা আমাদের সিঙ্গুলার বসাতে হবে। ওকে, আমরা যদি এখানে আরেকটু খেয়াল করি, যেমন রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এখানে খেয়াল করেছেন এটা সিঙ্গুল, মানে জেরান্ড, যারা জেরান্ডের ক্লাসটা করে এসেছে তারা তো অবশ্যই এটা বুঝে যাচ্ছেন এখন। তো এখানে দেখেন ইজ এটা হচ্ছে গিয়ে কি, ইজ এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব। ওকে, আচ্ছা, যেমন দেখেন এখানে আমরা হচ্ছে এটা একটু খেয়াল করব, যেমন বি ভার্ব থেকে কি কি আসে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আসে। এখানে আমরা যদি খেয়াল করব, এটা একটু খেয়াল করে ফেলবো একসাথে। দেখেন বি ভার্বের পরে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্মে হয়, ওয়াজ ওয়্যার হচ্ছে গিয়ে পাস্ট ফর্মে হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, এখানে খেয়াল করেন, আপনি এখানে এবার বুঝেন। এখানে যদি এই এক্সাম্পলটা যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে দেয়ার আছে, ওই যে আগের স্ট্রাকচার, এ পেন আছে, তার মানে এখানে ইজ হবে। কেন ইজ হবে? কারণ এ পেন এটা হচ্ছে সিঙ্গুলার। বুঝতে পেরেছেন আমার কথা? এখানে ইউ আছে, ইউটা হচ্ছে বহুবচন, তার মানে এখানে আর হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। আচ্ছা, 19 এখানে দেখেন, এখানে 19টা আমরা স্ট্রাকচার, আমাদের এটাও পরীক্ষা অনেকবার আসছে। তাহলে আমরা যদি খেয়াল করি, একাধিক পার্সন যদি, আমরা যদি একাধিক প্রোনাউন গুলো যদি ব্যবহার করতে চাই, একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা একাধিক প্রোনাউন ব্যবহার করতে চাই, ওই ক্ষেত্রে আপনি কি করবেন?
যেমন যদি আপনার এমন হয় যে 1 2 3 মানে কি জানেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি এভাবে বসে, বাক্যের মধ্যে যদি এভাবে আসে, তাহলে আমরা এখানে খেয়াল করতে পারি, যদি একাধিক প্রোনাউন আমরা ব্যবহার করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি বাক্যের মধ্যে অপরাধ স্বীকার করে, তখন আমরা কি করব, 1 2 3 ব্যবহার করবো। আর যদি অপরাধ স্বীকার না করে তাহলে 2 3 1 ব্যবহার করবো। কেমন? যেমন এখানে দেখেন গিলটি আছে, গিলটি থাকলে মানে হচ্ছে, বুঝতে পারতেছেন তো, অপরাধ। তার মানে হচ্ছে এখানে আমরা কি করব, প্লুরাল ভার্ব ব্যবহার করব। আচ্ছা, এরপরে যদি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দা বসিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন হয়ে যায়। অ্যাডজেক্টিভের পূর্বে আমরা যখন দা ব্যবহার করি, কেমন, তখন এটা আর অ্যাডজেক্টিভ থাকে না, কিন্তু এটা হচ্ছে গিয়ে প্লুরাল কমন নাউন হয়ে যায়। তার মানে এরপরে আমরা যে ভার্বটা ব্যবহার করব, ওই ভার্বটা অবশ্যই আমরা কি করব, প্লুরাল ব্যবহার করব। কেমন? তো আমরা যেখানে একটা এক্সাম্পল খেয়াল করি, সেটা দেখেন, এখানে দেখেন রিচ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে কিন্তু দা বসে গেছে, তার মানে এটা এখন আর অ্যাডজেক্টিভ নাই, এটা প্লুরাল কমন নাউন হয়েছে। এরপরে যে ভার্বটা আমরা ব্যবহার করব, এই ভার্বটা অবশ্যই অবশ্যই প্লুরাল হতে হবে। ওকে, এরপরে যদি আমরা আরেকটা খেয়াল করি, এখানে হচ্ছে কি আমাদের যদি এখানে 21 নম্বর স্ট্রাকচারটা দেখি, দেখেন এটা পরীক্ষা আসছে কিছুদিন আগে, একবার আসছে। দেখেন, মোস্ট, আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখার সাথে সাথে কি করি জানেন, আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখার সাথে সাথে যেটা করি, আমরা দা বসাই ফেলি। কেমন? সুপারলেটিভ ডিগ্রি দেখার সাথে সাথে দা বসানোর কোনো কিছু নেই, আপনাকে বুঝে বসাতে হবে। দেখেন, মোস্টের অর্থ যখন ভেরি অথবা খুব বেশি বুঝাবে, তখন হচ্ছে গিয়ে তখন এদের পূর্বে দা বসবে না। কেমন, বুঝতে পেরেছেন? এই মোস্টের পূর্বে তখন কি বসবে না, দা বসবে না। তখন এই মোস্টের পূর্বে আপনাকে, এইটার পূর্বে আপনাকে এ বসাতে হবে। দেখেন, আমি আবারও বলে দিচ্ছি, মোস্ট অর্থ যখন ভেরি বুঝাবে, তখন মোস্টের পূর্বে আপনি কি বসাবেন না, দা বসাবেন না, আপনাকে মোস্টের পূর্বে তখন এ বসাতে হবে। কেমন, বুঝতে পেরেছেন? যেমন এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে যদি আমরা একটু খেয়াল করি, যেমন দিস ইজ, এখানে দেখেন দিস ইজ ঠেস আছে, তারপর হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং স্টোরি, দেখেছেন? ইন্টারেস্টিং স্টোরি, তার মানে এখানে কিন্তু কি বসানো যায় নাই, দা বসানো যায় নাই। বুঝতে পেরেছেন আমার কথা? এটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা নিয়ে যদি আপনাদের প্রবলেম থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, প্রয়োজনে আমি আরো একটা ভিডিও এটার জন্য মেক করে দিব আপনাদের। ওকে, ওকে বন্ধুরা, হচ্ছে আজকে আমাদের ক্লাস অনেক বড় হয়েছে, অনেক বিস্তারিত, অনেক আলোচনা হয়েছে এই ক্লাসে। একটা ক্লাসের মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করেছি। তো হচ্ছে গিয়ে আপনারা ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে হচ্ছে আপনাদের অনেকটি ধারণায় পরিবর্তন আসবে। তো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।